আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতাই কারণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন। শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। রাজধানীর বাসা বাড়িতে তীব্র গ্যাস সংকট, বৈদ্যুতিক চুলা ও গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়ছে ঝুঁকি। সমাধান না পেয়ে হতাশ গ্রাহকরা। গ্যাস বিল রেগুলার আমরা পেমেন্ট করছি উইদিন দ্য টাইম ফ্রেম, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। কত আর কিনে খাবো, কিনে খাওয়া তো যায় না, সেই জন্য আমরা অল্টারনেটিভ হিসাবে আমরা ইলেকট্রিক চুলা কিনেছি। পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বলতার কারণে বারবার জলাবদ্ধতা, খাল উদ্ধার ও সুয়ারেজ লাইনের সংযোগের পরামর্শ। এবং ডিম সবজির বাজারে আগুন, ট্রিপল সেঞ্চুরির পথে কাঁচা মরিচ, পেঁয়াজের কেজি 1 লাফে বেড়ে 60 টাকা। বৃষ্টি বন্যার অজুহাত। দিয়ে জিনিসপত্র কিনলে খাবো কি, চলবো কি করে? মধ্যবিত্তরা ওদের সঞ্চয় নাই, ফ্যামিলি লিভিং এ সব শেষ হয়ে যাচ্ছে। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অবশেষে সব গুঞ্জন আর জল্পনা কল্পনার সমাপ্তি। পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র। জাতীয় সংসদের সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। একই সাথে সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনভর রাজনৈতিক অঙ্গন ও নেটপাড়ায় চাউর হওয়া সব গুঞ্জনের চূড়ান্ত জবনিকাপাত। বিকেলেই স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকারের উদ্দেশ্যে পাঠানো নিজ স্বাক্ষরযুক্ত সেই চিঠিতে শারীরিক গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন বিদায়ী রাষ্ট্রপতি। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ বাইপাস সার্জারির বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়ায় মাঝে মাঝেই ক্ষণিক অচেতন হয়ে পড়ছেন তিনি। ফলে এমন শারীরিক ও মানসিক অসামর্থ্য নিয়ে রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব সামলানো সম্ভব নয় বলেই সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী ইস্তফা দেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। চিঠি পাওয়ার পরপরই জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জানান, রাষ্ট্রপতির প্রতিনিধির মাধ্যমে পদত্যাগপত্রটি তার হস্তগত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আজ 24শে জুলাই 2026 রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগ করেছেন তারও ব্যাখ্যা দিয়ে স্পিকার বলেন, রাষ্ট্রপ্রধানের মতো মহান দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। বিদায়ী রাষ্ট্রপতি ফ্যাসিবাদী আমলের হলেও বর্তমান গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধাশীল ও আনুগত্যশীল থাকার কথা জানিয়ে তার আরোগ্য ও সুস্থতা কামনা করেন অস্থায়ী রাষ্ট্রপতি। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। পরপর 3 সরকারকে শপথ পড়িয়ে ইতিহাসের পাতায় নাম লেখানো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধ্যায়ের সমাপ্তি ঘটল। ক্ষমতাসীন বিএনপি এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার আর তার আগে পতিত আওয়ামী লীগ সরকারের শপথ পড়ান দেশের 22তম এই রাষ্ট্রপতি। শারীরিক অসুস্থতা নাকি মানসিক চাপের কারণে বঙ্গভবন ছাড়ছেন তিনি। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিন্তু কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? এর বিস্তারিত থাকছে মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। আমি আইন অনুযায়ী
সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। চলতি বছরের 17 ফেব্রুয়ারি সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান এই রাষ্ট্রপতি। একই বছর 2024 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারেরও শপথ পড়ান তিনি। পরপর 3টি পৃথক সরকারকে শপথ পাঠ করানোর ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল নজির। বঙ্গভবনের রাজপ্রাসাদ থেকে প্রশাসনিক করিডোর সবখানে এখন পরিবর্তনের সুর। বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাষ্ট্রপতি অধ্যায়ের পরিসমাপ্তির মাধ্যমে সমাপ্তি ঘটতে যাচ্ছে শেখ হাসিনা আমলের শেষ প্রাতিষ্ঠানিক লিগাসির, যা বর্তমান সরকারের জন্য তৈরি করবে দুশ্চিন্তা মুক্ত ও স্বস্তিকর এক রাজনৈতিক পরিবেশ। গণঅভ্যুত্থানের সময় থেকে তার অপসারণের দাবি করে আসছিল আন্দোলনকারীরা। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগের বিধান রাষ্ট্রপতির, আর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারই হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান। সেই হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হচ্ছে অনন্য এক রেকর্ড। অল্প সময়ের ব্যবধানে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তারপর স্পিকার এবং এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন তিনি। আমি এখন মহামান্য রাষ্ট্রপতির বিদায়ের গুঞ্জনের মাঝে আলোচনার তুঙ্গে কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। দৌড়ে আছেন শীর্ষ আমলা থেকে শুরু করে হেভিওয়েট রাজনীতিবিদরাও। আলোচনায় ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি কিংবা সাবেক প্রধান বিচারপতি রিফাত আহমেদের নামও। তবে বিএনপির একটি পক্ষের কড়া বিরোধিতায় পিছলে গেছে নাসিমুল গনির নাম। এছাড়া আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ আরও কয়েকজন। 2023 এপ্রিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গভবনে প্রবেশ করা মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সাল পর্যন্ত থাকলেও তা শেষ হচ্ছে 2.5 বছরের মাথায়। এখন দেখার বিষয়, সাংবিধানিক প্রক্রিয়া শেষ করে কবে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় দেশের 23তম রাষ্ট্রপতির নাম। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাষ্ট্রপতি পদত্যাগ একটি সাংবিধানিক বিষয়, আর সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্ট ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা এবং জুলাই ডকুমেন্টারি পরিবেশনায় যোগ দিয়ে একথা বলেন তিনি। বলেন, বিদ্যমান সংবিধানের মধ্য দিয়ে যারাই প্রধানমন্ত্রী হবেন তারাই হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠবে। আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, 30 দিনের মধ্যে আমরা সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে পারিনি, আসেন বিরোধী দল সরকার দল মিলে সংশোধন নয় আমরা আবার সেই সংস্কারই করতে চাই, কাঠামোগত পরিবর্তনে আমরা উভয় দল মিলে কি করে এটা করা যায়, তখন আপনারা বিরোধী দলকে বলেন, তখন আলোচনা করে। ট্রেন যখন মিস করেছেন প্রথম স্টেশনে উঠতে পারেন নাই, তো মাঝের কোনো স্টেশনে ট্রেনে উঠে গন্তব্যে যাওয়া যায় কিনা। অনতিবিলম্বে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করার মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় রাষ্ট্রপতির পদত্যাগের পর এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় 2024 সালে বিতর্কিত নির্বাচন বৈধতা দেয়া এবং ইসলামী ব্যাংক লুটপাটের মতো অপরাধের সাথে শাহাবুদ্দিন চুপ্পুর সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন আখতার হোসেন। বলেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার নাটক সাজিয়ে সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন। তাকে বিচারের আওতায় না আনলে 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের প্রাপ্য বিচার অসম্পূর্ণ থেকে যাবে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ছাত্র জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমরা একটি বৈচিত্র্যময়, সম্প্রীতিপূর্ণ জাতি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছি। এ কারণেই চাকমা, সাঁওতাল, মারমা আমাদের দল থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। by our party to the parliament.
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, তারা মানুষ, তাদেরও ভুল ত্রুটি হয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের রুকন সম্মেলনে তিনি বলেন, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। এছাড়া সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ দাবি করা হলে জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। তীব্র গ্যাস সংকটে রাজধানীর বেশিরভাগ আবাসিক গ্রাহকের চুলা জ্বলছে না। বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা বা অন্যান্য বিকল্প খুঁজে নিচ্ছেন নগরবাসী। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকায় তিতাসের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক চুলা ও সিলিন্ডার গ্যাস ব্যবহারে বাড়ছে ঝুঁকি। শফিকুল আলমের ক্যামেরায় মোহাম্মদ সাইমের রিপোর্ট। রাজধানীর শিকেরটেক এলাকার তিতাসের লাইন থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে ময়লা পানি, তাই আবাসিকের গ্রাহকদের চুলো জ্বলছে না দীর্ঘদিন ধরে। আমরা মনে করেন অনেক কষ্টেতে রান্না বান্না করতেছি, সারাদিনও গ্যাস থাকে না। এর আগের থেকে 1 মাস আগে থেকে একটু একটু করে 10টা পর্যন্ত থাকতো, কিন্তু এখন একদমই টোটাল নাই। বাধ্য হয়ে বিকল্প উপায়ে রান্না করছেন তারা। তো গ্যাস তো নাই, গ্যাসের জন্য তো অনেক হাহাকার করতেছি, মানে কত আর কিনে খাওয়া তো যায় না। সেই জন্য আমরা অল্টারনেটিভ হিসাবে আমরা ইলেকট্রিক চুলা কিনেছি। নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও সেবা না পেয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। বিকল্প হিসেবে অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক চুলা ও এলপিজি সিলিন্ডার ব্যবহারে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। গ্যাস বিল রেগুলার আমরা পেমেন্ট করছি উইদিন দ্য টাইম ফ্রেম, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের ইলেকট্রিক্যাল বিল দিচ্ছি বেশি, মানে আমরা একটা ডেঞ্জার পয়েন্ট সামনে রেখে আমরা এটা করতেছি। প্লাস কেউ আমরা অল্টারনেটিভ আমরা এখন যেটা আমরা চুলা ইউজ করতেছি, যেটা কি সিলিন্ডার ইউজ করতেছি, সেখানে আমরা টাকা পে করতেছি, সেখানেও বাসার ভিতরে সিলিন্ডার ইউজ করাটা রিস্কি। এই অবস্থায় তিতাসের প্রধান কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি স্থানীয়রা। হেড অফিসে আমরা যোগাযোগ করেছি, দরখাস্ত দিয়েছি, কিন্তু আজও আমাদের সমাধান হয়নি। আমাদের এলাকায় কোনো গ্যাস এখনও সরবরাহ হয় নাই। আমাদের এলাকার জনগণ খুবই দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, তারা রান্নাবান্না করতে পারতেছে না। একই চিত্র মিরপুর, রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। দ্রুত গ্যাস লাইন সংস্কার, নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং গ্রাহক ভোগান্তি দূর করতে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ সাইম, RTV, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের চালকরা। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে যেমন বাড়ছে সময়ের অপচয়, তেমনি কমছে চালকদের আয়। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরাও। এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ভোর থেকেই সিএনজি স্টেশনগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি ও প্রাইভেট কার। 3-4 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় দৈনিক কয়েক ঘন্টা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ফলে আগের মতো যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। এতে আয় কমছে তাদের। লাইনে দাঁড়াইছি 7:30টায়, এখন বাজে 9:30টা, হবাইকাল পাম্পের কাছাকাছি আইছি। আজকে হচ্ছে কি 7:45টায় সিরিয়াল দিছে, এখনো গ্যাস পাই নাই। লাইনে গ্যাসের সংকটের জন্য এই অবস্থা। ভাড়া তো মারতেই পারি না, মালিকরা জমা কমায় না, জমা কম নেয় না, কি করবো? জমা কম না, তুমি গাড়ি চাবি দিয়ে দাও। 11টা বাজে দাঁড়াইছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো তো পাই নাই। গ্যাসের বর্তমান প্রেশার নাই, গ্যাসের প্রেশার তো 200, এখন আছে 80 এবং 100। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনভোগান্তি বাড়ার আশঙ্কা। আব্দুর রহিম, RTV, ঢাকা। বৃষ্টির পানির নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার জলাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। পাশাপাশি পলিথিন সহ যত্রতত্র ময়লার উপস্থিতি ভোগান্তির মাত্রা আরও তীব্র করছে। এমন পরিস্থিতি মোকাবেলায় খাল উদ্ধারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নগরবিদরা।
তবে সিটি কর্পোরেশন বলছে শুধু উদ্ধার নয়, খাল খনন সহ সুয়ারেজ লাইনগুলোকে সংযোগ করতে না পারলে জলাবদ্ধতা দূর করা কঠিন। বিস্তারিত দেখুন সর্দার রাজীবের রিপোর্টে। রাজধানীর অন্যতম জলাবদ্ধ এলাকা মিরপুরের কাজীপাড়া। দুর্বল সোয়ারেজ ব্যবস্থার পাশাপাশি ময়লা আবর্জনার তীব্রতায় তৈরি হয় এই জলাবদ্ধতা। চায়ের দোকানদার এমনকি বাসাবাড়ি, তারা এই যে বাসাবাড়ির ময়লা পলিথিন এগুলা ডেরেঙে ছাইরা দেয়, পরে জাম হয়ে যায়। মিরপুরের মতো নিউ মার্কেট এলাকাও ভুগছে তীব্র এই জলাবদ্ধতায়। ক্যাসপিট সহ স্ট্রম সোয়ারেজের লাইন বন্ধ হয়ে যাওয়াই এর প্রধান কারণ। দুই সিপারে শাহবাগে সিপার নেবে, পুরা কয় নিউমার সিপার নেবে, এই দুইজনে মারামারি করে, এই জন্য এখানে ময়লা জমে থাকে। সিটি কর্পোরেশন যদি একটা ময়লার সুব্যবস্থা করে দিত, এখানে ময়লা স্থান, ময়লা স্তূপ এখানে ফেলবে, তাহলে জনগণ ওখানে ময়লা ফেলবে। ব্যস্ততম সড়কের কোথাও ময়লার স্তূপ, আবার কোথাও কংক্রিটে ঢেকে গেছে সোয়ারেজ লাইন। এটি বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, অথচ ময়লা আবর্জনায় পুরো পথটি বন্ধ হয়ে গেছে। আর এমন চিত্র এই অঞ্চলের প্রায় প্রতিটি স্ট্রম সোয়ারেজের। জলাবদ্ধতার জন্য নাগরিকদের দায়িত্বহীনতাকে দায়ী করে সিটি কর্পোরেশন বলছে পলিথিনের ব্যবহারে নিষিদ্ধ করা সহ যত্রতত্র ময়লা ফেলা বন্ধ হওয়া জরুরি। পলিথিন ব্যবহারটা যদি আমরা কমপ্লিটলি বন্ধ করতে না পারি, তাহলে ঢাকা শহরকে বাঁচানো যাবে না, ইম্পসিবল। ল্যাব, তোষক, বালিশ এগুলো পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকাই দিছে। কাজে এই সমস্ত বিষয়ে জনগণকেও সচেতন হতে হবে, সিটি কর্পোরেশনকে তার দায়িত্বটা পুরোপুরি পালন করতে হবে। কিন্তু অপরিকল্পিত ও মানহীন ড্রেনেজ ব্যবস্থাকেই সংকটের কারণ বলে মনে করেন নগরবিদরা। ব্লু নেটওয়ার্কটার জন্য সার্বিকতা নির্ভর সকলের একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করা এবং জনসংযোগ, জন অন্তর্ভুক্তিতা তার বাস্তবায়ন নিশ্চিত করা। তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অবশ্যই এর সাথে যুক্ত করে এর সার্বিকতাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। নগর পরিকল্পনার মানদণ্ডে অন্তত 10% জলাধর রাখার বাধ্যবাধকতা থাকলেও ঢাকায় রয়েছে 3% কম। জলাশয়কে বিবেচনায় রেখে পরিকল্পনার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। 1997 সালে স্ট্রাকচার প্ল্যান তৈরি করা হয় এই নগরের প্রথম পরিকল্পনা। সেই স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী 30টি জলাধার থাকার কথা, 76টি খালের মধ্যে 60টি খাল উদ্ধার করার কথা। পরবর্তী দুটোটা ড্যাপেই সেগুলোকে দেখানো আছে, সেগুলোর অস্তিত্ব রক্ষা করার জন্য অঙ্গীকার করা হচ্ছে। এর অধিকাংশ এখন আর নাই। তবে সরকারি খাল উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে এই সিটি কর্মকর্তা বলছেন জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে সংযুক্ত করতে হবে। এটা তো ড্রেনেজ সিস্টেমের সাথে কানেক্ট হইতে হবে। অনেক জায়গায় সেই কানেকশনটা নাই, অনেক জায়গায় কানেকশন আছে পুয়ার। ওল্ড সিটিতে দেখেন ড্রেনেজ সিস্টেমটা একেবারে কলাপস করে গেছে, অথচ নর্থ সাউথ রোডে একটা বিশাল ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু ওইটার সাথে তো কানেক্টেড হইতে হবে। রূপনগর খাল সহ রাজধানীর প্রধান খালগুলো পুনরুদ্ধার করা গেলে প্রায় 80% জলাবদ্ধতা দূর করা সম্ভব বলছেন নগরবিদরা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দামে স্বস্তি মিলছে না। বিশেষ করে সবজি, কাঁচামরিচ ও ডিমের বেশি দাম সাধারণ ক্রেতাদের চাপে ফেলেছে। বাজারে পণ্যের সংকট না থাকলেও বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। হাসান নূরের ক্যামেরায় বাজার পরিস্থিতি জানাচ্ছেন অভি আরিফ। বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশিরভাগ সবজির দাম এখনো মানুষের নাগালের বাইরে। ফলে বাজারে এসেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন না ক্রেতারা। ঝড় বৃষ্টি চলছে তো, ওই জন্য গত সপ্তাহের চেয়ে তুলনামূলক আজকে দাম একটু বেশি মনে হয়, শাকসবজির দাম বেশি। এত দাম দিয়ে জিনিসপত্র কিনলে খাবো কি, চলবো কি করে? মধ্যবিত্ত যা ওদের সঞ্চয় নাই, শুধু ফ্যামিলি লিভিং এ সব শেষ হয়ে যাচ্ছে। বাসা ভাড়া, খাওয়া দাওয়া, কোনো রকমে বেঁচে থাকা আর কি। সবজির পাশাপাশি কাঁচামরিচের দামও ঊর্ধ্বমুখী। রান্নার অন্যতম এই উপকরণ কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। একইভাবে ডিমের দামও তুলনামূলক বেশি থাকায় দৈনন্দিন খাদ্যব্যয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর চাপ বাড়িয়েছে। বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ কম। গেলে সপ্তাহে বেচছি আপনার 100 টাকা, 120 টাকা, আবার 80 টাকাও বেচছি। আবার এই সপ্তাহে আপনার 200 টাকা বেচতেছি, 180 টাকা বেচতেছি। যতগুলো জেলা আছে বৃষ্টি হয়েছে, যেখানে মরিচ হয়, বন্যা হয়ে মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। আজ আমরা মরিচ কিনছি 170 টাকা কেজি। সরবরাহ কম, খুব কম, দাম বেশি। পেঁয়াজের দামটা বাড়ার কারণ হচ্ছে আপনার এই বছর বৃষ্টির মাত্রাটা হচ্ছে বেশি, যার কারণে এই সময়ে পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাজারে স্বাভাবিক থাকলেও স্বস্তিতে নেই সাধারণ মানুষ।
কার্যকর তদারকির মাধ্যমে মানুষের নাগালের মধ্যে আসবে নিত্য প্রয়োজনীয় পণ্য, এমনটা প্রত্যাশা সকলের। আরিফ, আর টিভি, ঢাকা। তিতাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ ও অবৈধ গ্যাস সংযোগ বাতিল করে বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় আমরা সানারপাড়বাসী গ্রুপ, বাগমারা, নিমাই কাশারি, মাদানীনগর সহ আশপাশের বাসিন্দারা। আমরা সানারপাড়বাসী গ্রুপের অভিযোগ, গত 7 থেকে 8 বছর ধরে 3 নম্বর ওয়ার্ড এলাকায় চরম গ্যাস সংকট চলছে। মাসে মাসে বিল পরিশোধ করলেও দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না। তিতাস কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। এদিকে ঢাকার আশুলিয়া সিএনজি স্টেশনগুলোতে চলছে গ্যাসের তীব্র সংকট। কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ গাজীপুরের কালিয়াকৈরবাসীর। প্রায় 7-8 বছর ধরেই ঠিকমতো গ্যাস পাওয়া যায় না, হয়তো মাঝে মাঝে সামান্য থাকে, বেশিরভাগ সময় থাকে না। ঠিক আছে, এইটাই হলো মূল সমস্যা। এলাকায় গ্যাসের লাইন আছে কিন্তু আসলে গ্যাস নাই। এই লক্ষাধিক লোকের বসবাস, এই রান্না বান্না থেকে শুরু করে গ্যাসের সামগ্রিকভাবে আমাদের সমস্যা হয়। তিতাসের কোনো লোকজন এলাকায় আসে নাই যে এটা তারা আশ্বস্ত করবে বা একটা উদ্যোগ নিচ্ছে, কোনো কিছুই নাই। বরং মাঝখানে কিছু লোক আমরা শুনছি যে বিভিন্ন জনের থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ খুবই কষ্টে আছে, কিন্তু তিতাস কর্তৃপক্ষ চরম উদাসীন। অথচ আমরা জানি যে এখানে অবৈধ সংযোগ, বিশেষ করে বিভিন্ন কয়েল ফ্যাক্টরি, চুনা ফ্যাক্টরিতে, শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ হয়। কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জন ভারতীয়কে বাংলাদেশে পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুরের জয়পুর সীমান্তে বিএসএফের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে 2 জন পুরুষ, 4 জন নারী ও 2 জন ট্রান্সজেন্ডার সহ 8 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি 47 ব্যাটালিয়নের টহল দল কঠোর প্রতিরোধ করলে অনুপ্রবেশকারীরা ভারতে ফিরে যেতে বাধ্য হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 7 জন পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফের টিলাসন ক্যাম্প। সেখানেও বিজিবির 16 ব্যাটালিয়নের শক্ত বাধায় বিএসএফের পরিকল্পনা নস্যাৎ হয়। আর সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।